শর্মা রানী সেই সময়ে ছিল একজন দাপটশালী নারী শাসক। এই বাংলায় পুঠিয়া কিংবা নাটোর রাজবাড়ির কোনো অস্তিত্বই শুরু হয়নি, তার আগের ইতিহাস এখানে লুকিয়ে আছে। নবাবী শাসন আমলের আগেই এই রাজবংশের পতন হয়। আমরা যদি চতুর্দিক দিয়ে লক্ষ্য করি তাহলে দেখব বিশাল আয়তনের রাজবাড়ির বাইরেও এখনো সেভাবে ফাঁকাই পড়ে আছে। রানী শিক্ষা দীক্ষায় এবং অস্ত্র পরিচালনায় অনেক দক্ষ ছিল, যার ফলে মনে করা হচ্ছে যে রানীর এখানে রণকৌশল বিদ্যার গোপন তথ্য চাপা পড়ে আছে। একটি সুবিস্তৃত লাইব্রেরি ছিল এবং সেই গ্রন্থাগারে আশা করা যায় প্রাচীন বাংলার অনেক ইতিহাস লুকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না বিল্ডিংগুলো উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাচীন বাংলার অনেক ইতিহাস হয়তোবা কালের গর্ভে হারিয়ে যাবে অথবা চাপা পড়ে থাকবে। এবং বাংলার সবচেয়ে নিরাপদ জায়গাটাতে সে এই রাজবাড়িটি করেছিল। ইটি পাওয়া যায় খালি, আর এখানে তো আগে লোক আসছিল না, ভয় আসতো না। হ্যাঁ, কারণ এখানে লোকজন চলাচল করছিল, মানে শ্মশান জায়গা ছিল, এটি খুব ভয়ঙ্কর ছিল। এখানে মোট কথা জিন ভূতের একটু কারবার আছে, মাঝে সাথে এরকম দেখা, মানে আমার পায়ের ঠ্যাঙের মতো এরকম মোটা বলে বড় বড় সব অজগর দেখা যায় সময়কে। তার রাজপ্রাসাদগুলো করার পেছনে মূল কারণ হলো তখন 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী ছিল। আমরা যদি পশ্চিম দিকে লক্ষ্য করি তাহলে একদিকে পদ্মা নদী এবং তার পাশ দিয়ে আরও দিঘি, এবং ওই অংশে আমরা জানি যে ভাগীরথী নদী ছিল, আর দক্ষিণ অংশে পদ্মা নদী এবং বঙ্গোপসাগর। উত্তরে ছিল বড়াল ও নারদ নদী, পূর্ব দিকে ছিল কালীগঙ্গা নদী, এবং তিনি তার চৌকির চারপাশ দিয়ে পর্যাপ্ত সংখ্যক দিঘি খনন করেন। দিঘিগুলোর ভেতরে অন্যতম হলো মেরামতপুরের দিঘিগুলো, সে সময় তার প্রজাদের জন্য খনন করা। এখন মনে মেলা এই জমিটার অনেক ভাগী কিনছে, তারা কিভাবে কিনছে কাগজপাতি কি বলতে পারবো না। চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে এই দিঘিটি অবস্থিত। এটাও ছিল একটা বিশাল আয়তনের সে সময় দিঘি। সিনেমা হলের উভয় দিকেই দিঘিগুলো দেখতে পাওয়া যায়। কিছু অংশ এখনো রাস্তার এই অংশে আছে, বাকি অংশগুলো ভরাট হয়ে গেছে। মূলত এগুলা সবই ছিল রাজবাড়ি এলাকা, সে সময়ের বিশাল আয়তনের এই জায়গা। রাজবাড়ি থেকে বর্তমানে পদ্মা নদীর দূরত্ব অনেক কম হলেও সে আমলে এই পদ্মা নদী বহু দূরে ছিল, যার ফলে এখানে বহু মানুষের বসতি ছিল। পদ্মা ও রাজবাড়ির এই মাছ দিয়ে বড় বড় দিঘি ছিল সে সময়ে। তার ভিতরে আমরা জানি কাকড়ামারির এই দিঘিটি অন্যতম। আরও সহজভাবে আমরা যদি চারঘাট বেদেঘাটের দিকে তাকাই তাহলে এই রাস্তাটা বেদেঘাট থেকে সরাসরি কাকড়ামারি বাজার পর্যন্ত অসংখ্য দিঘি আমরা এখানে দেখতে পাবো। তার ভিতরে প্রথম দিঘিটাই আমাদের চোখে পড়বে, যেটা হাট দেওয়ানে, তারপর সিনেমা হল, এইভাবে পর্যায়ক্রমে মেরামতপুর এবং এই অংশ দিয়ে কাকড়ামারি বাজার। এখন এই রাস্তাগুলো একেবারে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। রাজবাড়ির চারপাশে এই মাটিগুলো দেখেই এখানে স্পষ্ট বোঝা যায় যে এটা ভূমিকম্প ও বন্যায় জায়গাগুলো দেবে গেছে, যার ফলে রাজবাড়ির সব অংশ এখনো অজানা রহস্যে ঢাকা পড়ে আছে। এখানকার মাটিগুলো আঠালো ও শক্ত। বিশ্বাস্যভাবে সব রাস্তাঘাটের কাজ হলেও রাজবাড়ির এই অংশের রাস্তাঘাট এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে, যার ফলে এদিকে দর্শনার্থীরা আসতে পারে না। বিশাল আকারের এই রাজবাড়ি মূলত চারঘাটের ঐতিহ্যকে ধারণ করে আছে। শর্মা রানী ছিল সেই সময়ের একজন জ্ঞানী দীক্ষিত নারী। এখানে বহু ঐতিহাসিক নিদর্শন লুকিয়ে আছে, যেটা হয়তো 1000 বছর ধরে এখানে ধামাচাপা পড়ে আছে। কাকড়ামারির শর্মা রানী রাজবাড়ি ও অনুপমপুর রাজবাড়ির মাঝখানের মাটির নিচে অনেক গোপন রহস্য এখনো লুকিয়ে আছে। চারপাশে যে সমস্ত সীমানা প্রাচীর ছিল সেগুলো দিয়ে, বিশেষ করে পিরোজপুর অংশগুলোতে বাড়ি নির্মাণ করে, কিন্তু দুঃখের বিষয় সেগুলো পদ্মা নদীতে ভেঙে গেছে। এই ওয়ালের ইটগুলো খেয়েছে সব মানুষ লিখেছে। তারপরে যে ওই পুকুরটা আপনার দেওয়া ছিল, শান ছিল 2 না 3 ভেঙে মানুষ লিখেছে। কোনো সরকারের আমলেই এই বিষয়টাকে সামনে আসতে দেওয়া হয়নি। বিশেষ করে ব্রিটিশ শাসন আমলেও এই অঞ্চলটা বিশাল আকারের সব বট গাছ, পাইকড়ির গাছ দিয়ে ঢাকা ছিল, এবং মানুষ এই জায়গাটাকে আড়াল করে রেখেছে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভের জন্য। রাজবাড়ির আশেপাশে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব মূল রাজবাড়ির আশেপাশে শত শত বিঘা জমি এখনো পড়ে আছে এবং বন জঙ্গলে আবৃত ছিল, যে এই জায়গাগুলোতেই আদিবাসী জনগণ বসবাস করত। সেই সময় এখানে বাঘ, ভাল্লুক থেকে শুরু করে বন্য জানোয়ার বসবাস করত। এই রাজবংশের পতনের পর এখান থেকে শুরু করে পরানপুর পর্যন্ত বিস্তৃত এলাকায় তাদের বসবাস ছিল। দরবার হলের পাশেই ছিল মূল রাজপ্রাসাদ। সে সময়ের প্রাচীন বাংলার আধুনিক
রাজপ্রাসাদ বা রাজমহলের এই জায়গাগুলো ছিল সুসজ্জিত। বহু শতাব্দীর পূর্বের রানীর সেই শান বাঁধানো দিঘির অংশ আপনাদের পরিষ্কারভাবে আবার দেখাচ্ছি। শান বাঁধানো সেই দিঘির দক্ষিণ অংশের এখানেই একটি দরজা আবিষ্কৃত হয়েছিল। সেই দরজাটা যদি উন্মোচন করা যায় তাহলে এখানে অনেক ইতিহাস বেরিয়ে আসবে। ভিতরে একটা পুকুর আছে, এর মুখ আছে, এর মুখা পানির মধ্যে তো সেন বলে টাইনির জীবনে কেউ কোনোদিন তুলতে পারেনি। আজ থেকে মোটামুটি 8-10 বছর আগে মাছ চাষ করার কারণে যখন পুকুরের পাড় ধসে যায়, এক পর্যায়ে ওখানে একটা লোহার দরজার কিছু একটা অংশ দেখা গিয়েছিল। যার দখলে ওই জায়গাটা ছিল তিনাকে স্বপ্নযোগে দেখাইছে যে ওই জায়গাটা যেভাবে হোক আবার পুনরায় ভরাট করে দিতে হবে। সেই ব্যক্তি তার 2-1 দিন পরে আর কি সেখানে লোকজন লাগায় আর কি ওই জায়গাটা সে বন্ধ করে দিয়েছে। ওই লোকের নাম হলো আমজাদ আলী মেম্বার। রানীর ব্যক্তিগত দিঘির ওপরেই যে প্রাসাদ ছিল সেটাও এখন একেবারে দেবে গেছে। তবে দেবে গেলেও আশেপাশের জমি থেকে এখনো বেশ কয়েক ফিট উপরে আছে। তার উপরে আপনারা দেখছেন যে আম গাছ, আর বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই রাজপ্রাসাদ ছিল। সেই সময়ে বাংলার সবচেয়ে রাজকীয় একটি প্রাসাদ ছিল এটা। এখানে বহু সংখ্যক প্রাসাদ ছিল এই রাজবাড়ির ভিতরে। এটা চাকর বাকরদের জন্য নির্মিত সে সময়ের দিঘি ছিল। উত্তরের এই দিঘির অংশটা ভরাট করা হয় এদিক দিয়ে প্রবেশ করার জন্য। বট গাছে ঢাকা ছিল গোটা এলাকা, 8-10টা বড় বড় এলাকা মিলে শুধু বট গাছ। হ্যাঁ, তাল গাছ ছিল, তাল গাছ মেলা ছিল। আরে বয়সে উখোসের এই টাইমে হাঁক শুনলে পরে আপনার মাথার গায়ের রুম খাড়া হয়ে যাবে। এইরকম বড় বড় উপোস থাকতো। হ্যাঁ, দক্ষিণের দিক ছিল জঙ্গল, বাঘ থাকা জঙ্গল, বেতে বাবলা বন্যা ছিল, সহারা গাছ ছিল, জায়গা জায়গা বন্যা গেছে খুঁটির মতো। শেষের দিকে এসে এই জায়গাগুলো ডাকাতদের একটি সবচেয়ে বড় আস্তানা বা আস্থার প্রতীক ছিল, এবং এই জায়গাগুলোতে অনেক সন্ন্যাসীরাও এসে দীর্ঘদিন বসবাস করে গেছে। আমার সিঁড়ি ওই ডাইন পার ওখানে বলে ওর বাড়ি আজমির শরীফ থেকে বলে রাত্রে এইসব রাখেছিল। তো রাজবাড়ির এইসব নিদর্শনগুলো মাটির নিচে এখনো চাপা পড়ে আছে, কিন্তু কোনো সরকারের আমলেই বিষয়টা সেভাবে সামনে আসেনি। শর্মা রানীর যেই ভিতরের অংশে যে বিস্তৃত এলাকা জুড়ে আম, জাম, কাঁঠাল, লিচু বা অন্যান্য গাছ ছিল না, এই গাছগুলো সহ যখন এটা ভূমিকম্পে দেবে যায় এবং চতুর্দিক থেকে পদ্মা, বড়াল ও কালীগঙ্গা নদীর পানি এখানে প্রবেশ করতে থাকে রহস্যজনকভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে, তখন সেটা ভূমিকম্প প্লাস বন্যা সহ এই জায়গাটা দেবে যেতে থাকে। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে শুরু করে সরকারের কেউই এই বিষয়টা এখনো অবগত না, কিন্তু এখানে লুকিয়ে আছে পুরনো 1000 বছরের অনেক ইতিহাস। তাই আমাদের বাঙালি সংস্কৃতিতে বা বাঙালির ঐতিহ্যকে আমরা যদি উন্মোচন করতে চাই, তাহলে এই রাজবাড়ি খনন ও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনা ছাড়া এটার রহস্য কোনোভাবে উন্মোচিত হবে না। তাই এই জায়গাটা অতি দ্রুত খননের মাধ্যমে এখানকার ভিতরের ঐতিহ্যগুলোকে আমরা সামনে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আসেন, দেখেন এবং ব্যবস্থা গ্রহণ করেন।